হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টিক টু নলেজ। তো দেখো, আমি এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু ম্যাথ প্র্যাকটিস সেট ক্লাসগুলো আপলোড করেছি। আরও ক্লাস আসবে ম্যাথের। তো ম্যাথের পাশাপাশি কিন্তু আমি জিকের প্র্যাকটিস সেটগুলো আলোচনা করে দেবো। আজকে প্রথম তোমাদের জিকে প্র্যাকটিস সেট আমি আলোচনা করে দেবো। এই জিকে প্র্যাকটিস সেটে কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের অ্যান্সার গেস করতে হবে এবং কমেন্ট করতে হবে, যেগুলো আমি তোমাদের আলোচনা করে দেব আজকের এই ক্লাসে। প্রতিটা অপশন সম্বন্ধে তোমাদের ইনফরমেশন দিয়ে দেব। তোমাদের কাজ হচ্ছে, তোমরা যদি কোনো কোশ্চেনের অ্যান্সার জানো বা গেস করতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি অ্যান্সার বলে দেবো, তখন তোমরা মিলিয়ে নেবে যে তুমি ঠিক বলেছো না ভুল বলেছো। এই যে দেখুন, প্রথম ক্লাস জিকে শুরু করি। আজকে প্রথম ক্লাস জিকের প্র্যাকটিস সেট শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটির আরেক নাম বিবেকানন্দ সেতু? মানে বিবেকানন্দ সেতু এটা কোন ব্রিজ বা সেতুর আরেক নাম? অপশনে আছে ক বালি ব্রিজ, খ ফারাক্কা বাঁধ, গ দ্বিতীয় হুগলি সেতু এবং অপশন ঘ হাওড়া ব্রিজ। এই 4টে অপশনের মধ্যে কোনটার আরেক নাম বিবেকানন্দ সেতু? তোমরা যারা এই কোশ্চেনের অ্যান্সার জানো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং মিলিয়ে নেবে কে কে সঠিক অ্যান্সার দিয়েছো। তো আমি অপশনগুলোর সম্বন্ধে প্রথমে বলি। দেখো, অপশন খ হচ্ছে ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধের নাম কিন্তু ফারাক্কা সেতুই। ফারাক্কা সেতুই এর নাম, আলাদা কোনো নাম নেই। শুধু এর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ফারাক্কা বাঁধ এর দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার, যেটি মুর্শিদাবাদ এবং মালদার মধ্যে রয়েছে। আশা করি অনেকেই জানো। এবার আলোচনা করি অপশন গ দ্বিতীয় হুগলি সেতু। এর আরেক নাম কি? দ্বিতীয় হুগলি সেতু এর আরেক নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু। বিদ্যাসাগর সেতু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে সেতুর নামকরণ হয়েছে বিদ্যাসাগর সেতু। এটি আরো গুরুত্বপূর্ণ এই জন্য, এটি ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ। ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ। এরপরে অপশন ঘ হাওড়া ব্রিজ। আমরা প্রত্যেকেই প্রায় হাওড়া ব্রিজের নাম শুনেছি। এটি হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করেছে। হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করেছে। এই হাওড়া ব্রিজের আরেক নাম হচ্ছে রবীন্দ্র সেতু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই ব্রিজের আরেক নাম রাখা হয়েছে রবীন্দ্র সেতু। এবং অপশন ক বালি ব্রিজ, এই বালি ব্রিজেরই কিন্তু আরেক নাম বিবেকানন্দ সেতু। বিবেকানন্দ সেতু। বালি ব্রিজকে উইলিংটন ব্রিজও বলা হয়। উইলিংটন ব্রিজও বলা হয়। উইলিংটন ব্রিজও বলা হয়। তাহলে আমাদের এই প্রশ্ন, বিবেকানন্দ সেতু কোনটির নাম? তাহলে অপশন হবে আমাদের অ্যান্সার অপশন ক। এই অপশন ক হচ্ছে আমাদের অ্যান্সার। যারা যারা অপশন ক অ্যান্সার কমেন্ট করেছো তাদেরগুলো ঠিক। চলো দেখে নিই পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। দেখো, খুবই সুন্দর একটা প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। আরশোলার রেচনাঙ্গের নাম কি? আরশোলার রেচনাঙ্গের নাম কি? অপশন ক হচ্ছে সবুজ গ্রন্থি, অপশন খ নেফ্রোডিয়া, অপশন গ কক্সাল গ্রন্থি, অপশন ঘ ম্যালপিজিয়ান নালিকা। এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে? যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাও। অপশন ক সবুজ গ্রন্থি, এটি কার রেচনাঙ্গ? এটি হচ্ছে চিংড়ির রেচনাঙ্গ। সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ির রেচনাঙ্গ। চিংড়ির রেচনাঙ্গ, সবুজ গ্রন্থি চিংড়ির রেচনাঙ্গ। অপশন খ হচ্ছে নেফ্রোডিয়া। এই নেফ্রোডিয়া কেঁচো ও
যোগের রেচন অঙ্গ, কেঁচো ও যোগের রেচন অঙ্গ। এবার দেখি অপশন গ, কক্সাল গ্রন্থি। এই কক্সাল গ্রন্থি কার রেচন অঙ্গ? এই কক্সাল গ্রন্থি কিন্তু মাকড়সা মাকড়সা ও কাঁকড়া বিছের রেচন অঙ্গ। এবং ম্যালপিজিয়ান নালিকা, এটি কার রেচন অঙ্গ? ম্যালপিজিয়ান নালিকা আরশোলা ও গঙ্গা ফড়িং এর রেচন অঙ্গ। আরশোলা ও গঙ্গা ফড়িং এর রেচন অঙ্গ। গঙ্গা ফড়িং এর রেচন অঙ্গ। রেচন অঙ্গ। তাহলে দেখো আমি কিন্তু চারটে অপশনের সম্বন্ধে তোমাদের বলে দিলাম। তাহলে প্রশ্নে আছে আরশোলা রেচন অঙ্গের নাম। তাহলে আরশোলা রেচন অঙ্গ কোথায়? দেখো অপশন ঘয়ে পেয়েছি আমি অ্যান্সারটা। আরশোলা রেচন অঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। অপশন গ হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন গ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যারা অপশন ঘ ম্যালপিজিয়াম নালিকা অ্যান্সার করেছো তারা কিন্তু একদম ঠিক উত্তর বলেছো। আর 3 নম্বর প্রশ্নে কোন ভিটামিনের জন্য প্রজনন ক্ষমতা কমে যায়? কোন ভিটামিনের জন্য প্রজনন ক্ষমতা কমে যায়? দেখো অপশন আছে ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন কে। এই চারটে অপশনের মধ্যে কোন ভিটামিনের জন্য প্রজনন ক্ষমতা কমে যায়? দেখো তাহলে আমরা জেনে নিই চারটে অপশন। ভিটামিন বি, ভিটামিন বি এর ভাগগুলির মধ্যে বি অন ভিটামিনের অভাবে হয় বেরিবেরি রোগ, বেরিবেরি রোগ। ভিটামিন বি এর অভাবে হয়, ভিটামিন বি থ্রির অভাবে হয় পেলেগ্রা। ভিটামিন বি 12 এর অভাবে হয় রক্তাল্পতা। রক্তাল্পতা, ভিটামিন বি 12 এর অভাবে হয় রক্তাল্পতা। এবার দেখো ভিটামিন ই, এই ভিটামিন ই এর অভাবে কি হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব, প্রজনন ক্ষমতা কমে যায়। অপশন গ ভিটামিন ডি। অপশন গ ভিটামিন ডি। এই ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। রিকেট রোগ কিন্তু শিশুদেরই হয় বেশি, প্রধানত শিশুদেরই এই রোগটা হয়। এরপরে আছে অপশন ঘ ভিটামিন কে। ভিটামিন কে, এই ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ হয়। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল? কোন ভিটামিনের জন্য প্রজনন ক্ষমতা কমে যায়? তাহলে এর অ্যান্সার হচ্ছে কি? বন্ধ্যাত্ব, প্রজনন ক্ষমতা ব্যাঘাত ঘটে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ই। এই ভিটামিন ই, অপশন ই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন ই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি তার পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দেখো বলছে ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? এখানে প্রশ্নে বলেছে ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? অপশন ক হচ্ছে রাঁচি, অপশন খ হচ্ছে ইন্দোর, অপশন গ হচ্ছে দেরাদুন, অপশন গ হচ্ছে কানপুর। যারা যারা এই প্রশ্নের উত্তরটা জানো বা পারবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটা পজ করে, এবং মিলিয়ে নেবে তোমরা উত্তর ঠিক বলছো কিনা। অপশনগুলো বলে দিই, এবার দেখো আলোচনা করি প্রশ্নটা। তাহলে প্রথমে অপশন ক হচ্ছে রাঁচি। এই রাঁচিতে কোন গবেষণাগার আছে বলো তো? রাঁচিতে ভারতীয় লাক্ষা গবেষণাগার আছে। ভারতীয় লাক্ষা গবেষণাগার অবস্থিত।
অবস্থিত। ইন্দোরে সেরকম কোনো ইম্পর্টেন্ট কিছু নেই। দেরাদুন, এই দেরাদুনেই অরণ্য গবেষণাগার ও জাতীয় পেট্রোলিয়াম গবেষণাগার অবস্থিত। অপশন ঘ কানপুর। কানপুরে অবস্থিত ভারতীয় চিনি গবেষণাগার। ভারতীয় চিনি গবেষণাগার। ভারতীয় চিনি গবেষণাগার। তাহলে দেখো আমাদের এই প্রশ্ন, অরণ্য গবেষণাগার। অরণ্য গবেষণাগার এটি কোথায় অবস্থিত? দেখো আমরা অপশন গ তে পেয়েছি অরণ্য গবেষণাগার ও ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন গ দেরাদুনে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই প্রশ্নে। যারা যারা অপশন গ কমেন্ট করেছো দেরাদুন, তাদের অ্যান্সারটা একদম ঠিক। এবার আসি তার পরের প্রশ্ন। দেখো 5 নম্বর প্রশ্ন, ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক কি? অপশন আছে জুল, অপশন খ ওয়াট, অপশন গ জুল পার সেকেন্ড, অপশন গ হচ্ছে খ ও গ অপশন উভয়। তাহলে দেখো আমরা জেনে নিই জুল কার একক। জুল হচ্ছে কার্য বা শক্তির একক। জুল হচ্ছে কার্য বা শক্তির একক। ওয়াট কার একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ওয়াট হচ্ছে ক্ষমতার একক। এবং জুল পার সেকেন্ড এটি কার একক? এটিও কিন্তু ক্ষমতার একক। এটিও কিন্তু ক্ষমতার একক। তাহলে দেখো আমাদের যে প্রশ্ন ক্ষমতার এসআই একক কি, তাহলে দেখো দুটো অ্যান্সার পেলাম, একটা হচ্ছে ওয়াট আর এবং একটা হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে কি অপশন খ এবং অপশন গ দুটোই ঠিক হলো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ঘ। খ ও গ উভয় ঠিক। এই অপশন ঘই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় পড়ে। এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম আমি ভিডিওগুলো প্রতিনিয়ত পোস্ট করব তোমাদের জন্য। ম্যাথ, জিআই এবং জিকের সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করে দেব এবং তোমাদের পরে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো কিন্তু আমি করাবো। এবং আমার একটি পেইড ব্যাচ আছে, যদি তোমরা পেইড ব্যাচে ক্লাস করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অনলাইন পেইড ব্যাচে ক্লাস করার জন্য। আসি পরের প্রশ্ন। দেখো 6 নম্বর প্রশ্ন, কত সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়? কত সালে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সবাই কিন্তু জানি রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় 1911 সালে। কিন্তু এখানে প্রশ্ন আছে কলকাতা কবে ব্রিটিশ ভারতের রাজধানী হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও অপশন আছে ক 1765, খ 1770, গ 1772 এবং ঘ 1775। এই চারটা অপশনের মধ্যে আমাদের অ্যান্সার হবে অপশন গ। এই অপশন গ আমাদের অ্যান্সার হবে। এই 1772 সালেই কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে, মানুষের কোষে মোট কতগুলি ক্রোমোজোম আছে? মানুষের কোষে মোট কতগুলি ক্রোমোজোম আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় এসেছে, এটা বারবার এক্সামে এসছে চাকরির পরীক্ষায়। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অপশন ক হচ্ছে 40টি, অপশন খ হচ্ছে 42টি, অপশন গ হচ্ছে 44টি এবং অপশন গ হচ্ছে 46টি। তোমরা যারা যারা এই প্রশ্নের অ্যান্সার পারবে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ঘ 46টি। অপশন ঘ 46টি। আমাদের দেহে
46টি ক্রোমোজোম আছে। ক্রোমোজোম সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি। দেখো, ক্রোমোজোম আমাদের দেহে আছে 23 জোড়া বা 46টি, 23 জোড়া বা 46টি। এই ক্রোমোজোম আবার দুই ভাগে বিভক্ত। এক প্রকার হচ্ছে অটোজোম এবং আরেকটা ভাগ হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম অটোজোম আমাদের দেহে আছে 22 জোড়া, 44টি, এবং সেক্স ক্রোমোজোম রয়েছে 1 জোড়া বা 2টি। তাহলে দেখো, 22 জোড়া প্লাস 1 জোড়া, তাহলে মোট কতগুলো ক্রোমোজোম আছে আমাদের দেহে? 46টি ক্রোমোজোম আছে বা 23 জোড়া। আমি একটু বলে দিই যে কোন ক্রোমোজোমের কাজ কি। দেখো, আমাদের বাম দিকের অটোজোম, এর কাজ হচ্ছে দেহের গঠন নির্ণয় করা, দেহের গঠন নির্ণয় করা এবং সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা, লিঙ্গ নির্ধারণ করা বা মহিলা লিঙ্গ নির্ধারণ করা। এই হচ্ছে আমাদের ক্রোমোজোম। দেহে আমাদের 46টি ক্রোমোজোম আছে। যদি কোথাও প্রশ্ন আসে অটোজোম কতগুলি আছে, তাহলে 22 জোড়া, এবং সেক্স ক্রোমোজোম কতগুলি আছে? 1 জোড়া বা 2টি। এদের কাজটাও পড়ে থাকে পরীক্ষায় যে কোন ক্রোমোজোমের কাজ কি। ওকে, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে এটা পড়বে। এবার আসি পরের প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন। টেস্ট খেলার বলের রং কি? খেলা থেকে প্রশ্ন এটা। টেস্ট খেলার বলের রং কি? অপশন আছে ক লাল, সাদা, পিঙ্ক না সবুজ। তোমরা যারা পারবে কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক লাল। এটা হবে আমাদের সঠিক উত্তর। টেস্ট খেলা হয় কি লাল বলে, এবং জার্সি কি থাকে, এবং টেস্ট খেলায় জার্সির রং থাকে সাদা, জার্সি থাকে সাদা। এবং এটাও খুব গুরুত্বপূর্ণ, তোমাদের জেনে রাখা দরকার যে সাদা বলে টি-20 এবং ওডিআই খেলা হয়। টি-20 হয় 20 ওভারের খেলা, আর ওডিআই হয় 50 ওভারের খেলা। এই টি-20 এবং ওডিআই কিন্তু সাদা বলে খেলা হয়, এবং এদের জার্সি থাকে বিভিন্ন রঙের, বিভিন্ন রঙের জার্সি কিন্তু এই টি-20 এবং ওয়ানডে খেলাতে ব্যবহার করা হয়। টেস্ট খেলায় কোন রঙের বল ব্যবহার করা হয়? টেস্ট খেলায় ব্যবহার করা হয় লাল রঙের বল। অপশন ক হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো এবার, নেক্সট কোশ্চেন, পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? অপশন ক ইলেকট্রন, অপশন খ প্রোটন, অপশন গ নিউট্রন এবং অপশন ঘ আলফা কণা। তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এই তিনটে কিন্তু পরমাণুর কণা। তাহলে কোশ্চেনে চেয়েছে যে তিনটের মধ্যে কোনটি সবচেয়ে হালকা কণা, কোনটি সবচেয়ে হালকা কণা। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক ইলেকট্রন। ইলেকট্রন সবচেয়ে হালকা কণা, অপশন ক হবে আমাদের অ্যান্সার। এবার আসি পরের প্রশ্নে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, পশ্চিমবঙ্গে কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় পড়ে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পশ্চিমবঙ্গে কত সালে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? দেখো, অপশন হচ্ছে 2012, অপশন খ 2013, অপশন গ 2014, অপশন ঘ 2015। যারা যারা এই প্রশ্নের উত্তর জানো বা পারবে অবশ্যই কমেন্টে জানাবে। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় 2013 সালে। তো অ্যান্সার হচ্ছে অপশন খ। এই অপশন খ হচ্ছে অ্যান্সার, 2013 সালে। 2013 সালে এটি চালু করেন। তাহলে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন খ, 2013 সালে। নেক্সট প্রশ্নে আসি, 11 নম্বর প্রশ্নে। সৌরমণ্ডল থেকে প্রশ্ন আছে, খুব সুন্দর প্রশ্ন। কোনটি সৌরমণ্ডলের বা সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ? কোনটি সৌরমণ্ডলের বা সৌরজগতের সব থেকে উষ্ণ গ্রহ?
অপশন ক হচ্ছে বুধ, অপশন খ পৃথিবী, অপশন গ শুক্র, অপশন ঘ মঙ্গল। তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর যারা জানো কমেন্ট সেকশনে জানাও। তাহলে সূর্যের যত কাছে যে থাকবে সেই গ্রহই তত উষ্ণ হবে। এটা মাথায় এসে আমরা কিন্তু বুধ অ্যান্সার করতে পারি, কিন্তু আসলে বুধ গ্রহের থেকেও কিন্তু উষ্ণতম হচ্ছে শুক্র গ্রহ। অ্যান্সার যাবে শুক্র গ্রহ। তারপরের প্রশ্ন আসি, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ কোনটি? দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ কোনটি? অপশন ক কাশী, অপশন খ কৌশল, অপশন গ কুরু, অপশন ঘ অসমুখ। দেখো এই চারটি অপশনের মধ্যে কোনটি আমাদের দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, অপশন ঘ এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন ঘ আমাদের অ্যান্সার হবে। এই অসমুখ মাত্র মহাজন পদ যেটি দক্ষিণে অবস্থিত, একমাত্র মহাজন পদ যেটি দক্ষিণে অবস্থিত। পরের প্রশ্নে আসি, দেখো মানবদেহের কোন অঙ্গ ইনসুলিন উৎপন্ন করে? তাহলে মানবদেহের কোন অঙ্গ ইনসুলিন উৎপন্ন করে? অপশন ক হচ্ছে অগ্ন্যাশয়, অপশন খ লিভার, অপশন গ কিডনি, অপশন ঘ হার্ট। এই চারটে অপশনের মধ্যে কোন অঙ্গটি ইনসুলিন উৎপন্ন করে? কোনটি উত্তর হবে? এই প্রশ্নের উত্তর হবে অপশন ক অগ্ন্যাশয়। এটা আমাদের অ্যান্সার হবে। এই অপশন ক বা অগ্ন্যাশয় থেকে কিন্তু ইনসুলিন উৎপন্ন হয়। অগ্ন্যাশয় থেকে কিন্তু ইনসুলিন উৎপন্ন হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে এই প্রশ্নটা। এরপরের প্রশ্নে আসি, দেখো ভারত ও চীনের মধ্যে কোন আন্তর্জাতিক সীমারেখা রয়েছে? ভারত ও চীনের মধ্যে কোন আন্তর্জাতিক সীমা রেখা রয়েছে? অপশন ক হচ্ছে র্যাডক্লিফ লাইন, অপশন খ 3 বিঘা করিডর, অপশন গ ম্যাকমোহন লাইন, অপশন ঘ পক প্রণালী। এই চারটের মধ্যে কোন লাইনটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত? কোন সীমারেখাটি? আমরা জেনে নিই যে কোন সীমারেখা কোন কোন দেশের মধ্যে আছে। তাহলে অপশন ক র্যাডক্লিফ লাইন, এটি কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে আছে। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে আছে, পাকিস্তানের মধ্যে আছে। এবং অপশন খ 3 বিঘা করিডর, দেখো নামটা শুনে বাংলা বাংলা মনে হচ্ছে, তাই 3 বিঘা করিডর কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত। ম্যাকমোহন লাইন, এই ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে অবস্থিত। ও এবং অপশন খ অপশন ঘ পক প্রণালী, এর কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। তাহলে আমাদের প্রশ্নে কি ছিল? ভারত ও চীনের মধ্যে কোন সীমারেখা আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন গ ম্যাকমোহন লাইন। এইটা আমাদের অ্যান্সার। এর পরের প্রশ্ন আসি, 15 নম্বর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কিন্তু বারবার পরীক্ষায় আসে আর বারবার স্টুডেন্টরা ভুল করে। ভারতের ভারতের কয়টি প্রতিবেশী দেশ রয়েছে? ভারতের কয়টি প্রতিবেশী দেশ রয়েছে? তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এই প্রশ্নটা তুমি পজ করে, এর 4টে অপশন আছে, যেমন ক 9, খ 7, গ 8, ঘ 11। এই 4টে অপশনের মধ্যে তোমার যেটা অ্যান্সার মনে হবে অবশ্যই কিন্তু তুমি আগে কমেন্ট করো, তারপর আমি অ্যান্সারটা যে বলছি সেটা শুনবে। তো দেখো 9টা হবে না 7টা হবে না 8টা হবে না 11টা হবে? চলো দেখে নিই। ডান দিকে দেখো ভারতের ম্যাপ। এবার এইখানে দেখে নিই ভারতের কয়টি প্রতিবেশী দেশ। পশ্চিম দিকে দেখো, প্রথমে আলোচনা করি, দুটো প্রতিবেশী দেশ আছে। একটা হচ্ছে পাকিস্তান এবং আরেকটা হচ্ছে আফগানিস্তান। উত্তরে কি আছে দেখো, নেপাল দেশ, উত্তরে আছে নেপাল,
ভুটান দেশ এবং উপরে আছে চীন। তাহলে উত্তরে রয়েছে 3টি প্রতিবেশী দেশ, পশ্চিমে 2টি, উত্তরে 3টি, এবং পূর্বে রয়েছে মায়ানমার এবং পশ্চিমবঙ্গের পাশে বাংলাদেশ। বাংলাদেশ পূর্ব দিকে হয়ে গেল দুটো, মায়ানমার এবং বাংলাদেশ, এবং দক্ষিণে রয়েছে, একদম দক্ষিণে রয়েছে কি, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। মালদ্বীপ সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ আমাদের, মালদ্বীপ। তাহলে দেখো কয়টা হলো, পশ্চিমে 2টো, আফগানিস্তান পাকিস্তান 3টে, চীন নেপাল ভুটান 2 আর 3 হলো 5, এবং পূর্বে আছে মায়ানমার এবং বাংলাদেশ 2টি, তাহলে 5 আর 2 7, এবং দেখো দক্ষিণে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ 2টি, তাহলে 7 আর 2 হলো আমাদের উত্তর 9টি। তাহলে প্রতিবেশী দেশ কয়টি, অ্যান্সার হয়ে যাবে অপশন ক 9টি। তাহলে যারা যারা অ্যান্সার ঠিক করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। অ্যান্সার হয়ে যাবে 9টি। আমাদের দেশের, ভারতবর্ষের 9টি প্রতিবেশী দেশ রয়েছে, এটা হবে আমাদের অ্যান্সার। কতগুলো প্রশ্নের অ্যান্সার তোমাদের ঠিক হয়েছে অবশ্যই তোমরা জানাবে যে কতগুলো তোমরা ঠিক গেস করেছো, এবং কমেন্টে জানাবে 15-র মধ্যে তোমরা কয়টা ঠিক করেছো। এবং দেখো শেষ প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ক সান্দাকফু, খ গডউইন অস্টিন, গ মাউন্ট এভারেস্ট, না ঘ কাঞ্চনজঙ্ঘা। এই যে প্রশ্নটা, তোমাদের এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকলো, অর্থাৎ তোমরা এর অ্যান্সারটা কমেন্টে জানাবে। আমি কিন্তু এর উত্তরটা পরের ক্লাসে বা নেক্সট জিকে সেকেন্ড ক্লাসে আমি তোমাদের বলে দেবো। তো অবশ্যই এটা তোমরা অ্যান্সার জানাবে যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি হবে, সান্দাকফু হবে, গডউইন অস্টিন হবে, মাউন্ট এভারেস্ট হবে, না কাঞ্চনজঙ্ঘা হবে। তো আজকে দেখো তোমাদের জন্য এইটুকুই, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, লাইক কমেন্ট করবে, এবং অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং প্রশ্নগুলো ভালো করে স্টাডি করবে, এবং অপশানগুলো যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি সেগুলো কিন্তু পারলে নোট করে নেবে, তবে কিন্তু তোমাদের কাছে এই প্রশ্নগুলো খুব সহজ হবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, তাই আমি আলোচনা করছি। তো এইরকম আমি জিকে সেটগুলো নিয়ে আসবো। আমার জিকে ম্যাথ এবং জিআই সেটগুলি তোমরা যদি সবগুলোই কমপ্লিট করো তবে দেখবে তোমরা কিন্তু অনেকটাই প্রিপেয়ার হয়ে যাবে। তো আজকের জন্য এইটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।